যখন আমরা গাড়ির পিছনে দৌড়াচ্ছি তখন ছাত্র শিবির দেশের পেছনে দৌড়াচ্ছে। আমাদের গাড়ির পিছনে দৌড়িয়ে লাভ হবে না, আমাদের দেশের পেছনে ছুটতে হবে। আমরা তো দৌড়ে দেশে না, আমরা তো দৌড় গাড়ির পিছনে। এবং এটা যে শুধু 2026-এ দৌড়ানো হচ্ছে তা না, এরকম দৌড়িয়ে আমাদের বহু ছেলেদেরকে গাড়ির নিচে পড়ে মারাও যেতে হয়েছে। এই গাড়ির নিচে পড়ে মারা যাওয়ার কারণে জুলাইয়ে যারা গুলিতে মারা গেছে তাদেরকে আমরা এখন ভুলতে বসেছি। কেন ভুলতে বসেছি জানেন? যে এখন যেখানে দাঁড়িয়ে আপনারা কথা বলছি, মাথায় রাখা উচিত আমাদের বলছি না যে এই বহু মানুষেরাই আমাদের এখানে থাকার কথা না, জেলখানে থাকার কথা। যাদের জন্য আজকে এই আলোচনা করার সুযোগ পাচ্ছি, এই বাজেট নিয়ে কথা বলতে পারছি, সংসদে যেতে পারছি, তাদের নিয়ে কিন্তু এখানে তরুণরাই তো জীবন দিয়েছে। শিক্ষার্থীদের উপরে ভিত্তি করে যে আন্দোলনটা একটা পর্যায়ে গিয়েছে, এটা নিয়ে কেউ কথা বলেন, কেউ রান করেছেন, কেউ 300 রান একসাথে করে ফেলে দিয়েছেন, নানান কথা রয়েছে। যত কথাই থাকুক, একটা কথা তো আপনারা চোখের পানি ফেলতে গাড়িতে বসে বসে স্বীকার করেছেন, আহারে এই তরুণ বাচ্চাদের রক্তের উপরে ভিত্তি করে আমরা আজ মুক্ত হতে পেরেছি। তো মুক্ত হতে পেরেছি, তাদের কথা কোথায়? আমি প্রথমেই বলতে চাই, জুলাই আন্দোলনে যে সমস্ত তরুণ শহীদ পরিবারদেরকে রক্তের এবং গুলির মুখে দাঁড়াতে হয়েছে, তাদের কথা অবশ্যই বাজেটে সম্পৃক্ত করে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে রাখতে হবে। এটা নিয়ে আমরা সংসদে অনেক কথা বলি, আইন পাশ হয়, টেবিলে দেওয়ার পর আইন পাশ হয়, বলা হয় যে আমাদের একটু দেরি হয়ে গেছে, আপনারা কিছু মনে করবেন না। অথচ অযথা ধন্যবাদ জ্ঞাপনের উপরে ঘন্টার পর ঘন্টা কথা বলা হবে, কিন্তু ওই আইন পাশের উপরে আবার কথা বলতে হলে বিধিতে দ্বারাই কথা বলতে হবে। বিধি আমাদের এমন আশপাশে, ওই যে বলে না, বিধি তুমি কপালে কি লিখেছো, সেই বিধিতে এমনভাবে আমাদেরকে আটকে ফেলা হয়েছে যে এখন মানুষের অধিকার নিয়ে কথা বলতে হলে আগে বিধি নিয়ে কথা বলতে। ভাবখানা এরকম যে প্রয়োজন না, আগে বিধি। তো সেই জায়গায় আলহামদুলিল্লাহ যে আমাদের টেবিলে অন্তত একদিন আগে আমরা সেমিনারটা পেয়েছি এবং আমি খুব মনোযোগ দিয়ে পড়ার সুযোগ পেয়েছি। দেশ স্বাধীনের পর থেকে আমরা আমাদের সর্বোচ্চটুকু চেষ্টা দিয়ে প্রাণান্তকর প্রচেষ্টা আমরা চলমান রেখেছি। তার ধারাবাহিকতায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আমরা আশা করি বিগত 15 বছর যারা আমাদেরকে ভোট থেকে দূরে রেখেছিল, যারা দামি এবং দিনের ভোট রাতের মাধ্যমে সম্পন্ন করে জনগণকে ভোট থেকে বঞ্চিত করেছিল, সেই ফ্যাসিবাদ আওয়ামী লীগকে বিতাড়িত করার পর একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে উই ওয়ান জাস্টিস, ন্যায় বিচারের সরকার প্রতিষ্ঠার জন্য দেশের জনগণ বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে একটি মানবিক রাষ্ট্র নির্মাণের জন্য তারা সিদ্ধান্ত গ্রহণ করবে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, 53 বছর দেশ স্বাধীন হয়ে 54 বছরে আমরা এখন পথ চলছি। আমরা পরিবারতন্ত্র দেখেছি, আমরা ধর্মনিরপেক্ষতাবাদ দেখেছি, আমরা আমাদের অন্যান্য মানুষের তৈরি করা মতবাদ দেখেছি। আমরা সেখানে লক্ষ্য করেছি 2024-এর জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আমরা যখন একটা সরকারের পদত্যাগ দাবি করেছিলাম, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের সাথেই জনগণ লক্ষ্য করেছে ওই আওয়ামী পরিবারটা এমন ত্যাগী পরিবার। আমরা বলেছি আপনি শুধু পদত্যাগ করেন, সে এত ত্যাগ দেখালো যে সে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে এবং সে এতটা ত্যাগ স্বীকার করেছে যে সে তার সাথে তার দলের সাধারণ সম্পাদক, তার দলের কর্মী, তার দলের কোন পরিবারের সদস্য, তাদেরকে না নিয়ে সে শুধু 14টা সুটকেস নিয়ে হেলিকপ্টারে উঠেছিল। তার প্রমাণ হচ্ছে এই যে তার কাছে দেশের জনগণ এবং দলের কর্মীরা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ ছিল তার কাছে 14টা সুটকেস। তার জন্য সে রাজনীতি করেছিল, জনগণের জন্য সে রাজনীতি করে নাই। সংগ্রামী ফুলতলাবাসী, জনগণের জন্য যারা রাজনীতি করে, মাওলানা মতিউর রহমান নিজামীকে ফাঁসি দেওয়া হয়েছে, পরিবার থেকে বিচ্ছিন্ন করা যায় নাই, দলের নেতাকর্মী থেকে বিচ্ছিন্ন করা যায় নাই, দেশের জনগণ থেকে বিচ্ছিন্ন করা যায় নাই। আমরা ফাঁসির রশি গলায় নিয়েছি। আমরা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে কোন পদত্যাগ কিংবা দেশ ত্যাগ আমাদের করতে হয় নাই। বাংলাদেশ জামাত ইসলামীর
নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলী, উনি দেশের বাইরে ছিলেন। দেশে আসলে ওনাকে গ্রেপ্তার করা হতে পারে, দেশে আসলে ওনাকে ফাঁসির মঞ্চে ঝুলানোর ষড়যন্ত্র করা হতে পারে। এটা জানার পরেও তিনি তার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে এসেছেন, ফাঁসির রশি গলায় নিয়েছেন। আধিপত্যবাদ আওয়ামী ফ্যাসিবাদের কাছে আমাদের কোন নেতা তো দূরের কথা, কোন একজন কর্মী আত্মসমর্পণ করে নাই। এটা শুধুমাত্র ইসলাম এবং ইসলামী আন্দোলনের ইতিহাসের মাধ্যমে সম্ভব। আপনাদের প্রিয় নেতা আজকে যিনি প্রধান অতিথি, অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, আমি মাঝে মধ্যে বলি উনি গোলাম পরোয়ার শুধু না, উনি শুধু গোলাম একমাত্র পরওয়ারদিগার আল্লাহর। উনি পরোয়ারের গোলাম, উনি ফাঁসির রশির গোলাম না, উনি পরোয়ারের গোলাম, উনি অস্ত্রের গোলাম না, উনি পরোয়ারের গোলাম, উনি চাঁদাবাজের গোলাম না, সন্ত্রাসের গোলাম না। কেউ সন্ত্রাস এবং চোখ লাগানো দিয়ে পরোয়ারের গোলামকে ভয় দেখিয়ে স্তব্ধ করা যাবে না। আমরা শুনি কেউ কেউ টাকার গরম দেখান, আমরা শুনি কেউ কেউ অবৈধ অস্ত্র, পেশি শক্তির গরম দেখান। পরিষ্কার বক্তব্য, বাংলাদেশের মানুষ অবৈধ অস্ত্র, সন্ত্রাস, ফ্যাসিবাদ এবং জুলুম নির্যাতনের বিরুদ্ধে আবু সাইদে মুগ্ধরা গুলির সামনে বুক পেতে দিয়ে বলেছিল, এই বুকের ভিতর তুমুল ঝড়, যত পারো গুলি কর। গুলি করাই যুবক ছাত্র সমাজকে আগামী দিনে আর কোন গুলি, সন্ত্রাস, অবৈধ কালো টাকার ভয় দেখে আমাদের কাছ থেকে আর কোন বিজয় ছিনিয়ে না যাবে না, যাবে না, যাবে না। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমি এই ফুলতলায় 2007 সালে সম্ভবত একবার এসেছিলাম আপনাদের সামনে। সেদিনও এই আপনাদের প্রিয় ব্যক্তিত্ব, প্রিয় মানুষ, আমাদের শ্রদ্ধাভাজন নেতা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ভাইকে সামনে রেখে কয়েকটা কথা সেদিনও বলেছিলাম। সেদিন আপনাদের কাছে সেদিনই আবদার করেছিলাম, ফুলতলা এবং ডুমুরিয়া অঞ্চলের মানুষ যদি আমাদের এই প্রিয় সম্পদ, প্রিয় নেতা আমাদের অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারকে নিয়ে যদি শুধু ডুমুরিয়া এবং ফুলতলার মানুষ চিন্তা করেন, তাহলে আমরা পটুয়াখালী, বাউফল, বরিশালের লোকেরা কোথায় যাব? আজকে আমরা শুধু আপনাদের ভোটের মাধ্যমে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারকে এমপি বানানোর জন্য আপনাদের এখানে দাবি নিয়ে আসি নাই। আমরা দাবি নিয়ে এসেছি আপনারা এমন ভোটের মাধ্যমে বিপুলভাবে বিজয় করবেন, যাতে তিনি সংসদে গিয়ে গোটা বাংলাদেশের হয়ে কাজ করার সুযোগ আল্লাহ তাকে দান করেন। সেই কাজটি করতে পারবেন সবাই? সবাই কি রাজি আছি আমরা? আল্লাহ আপনার এই গোলাম